নির্বাচনের ফলাফল মানে কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়, এর পেছনে থাকে মানুষের গল্প, একটা অঞ্চলের আশা আকাঙ্ক্ষার কাহিনী। আজ আমরা এমনই এক গল্পের গভীরে যাব যেখানে প্রত্যেকটা ভোট মূল্যবান ছিল আর রায় ছিল একেবারে ক্ষুরধার। চলুন আজ আমরা এই গল্পটাই খুঁজে বের করব। আমাদের ফোকাস থাকবে ত্রিপুরার খোয়াই বিধানসভা কেন্দ্রে। এখানকার রাজনীতির ভেতরের ছবিটা বুঝতে সংখ্যাগুলোই আমাদের সাহায্য করবে। আমাদের এই বিশ্লেষণকে আমরা কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব এলাকার মানুষ ঠিক কী ভাবছে, তারপর সেই রুদ্ধশ্বাস ফলাফলের ব্যবচ্ছেদ করব, জনমতের গতি প্রকৃতি বুঝব, দেখব সিস্টেমের ওপর চাপটা ঠিক কোথা থেকে আসছিল, আর সবশেষে একটা সম্ভাব্য সমাধানের রূপরেখা বা ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। চলুন শুরু করা যাক। যে কোনো নির্বাচনের নারী নক্ষত্র বুঝতে হলে সবার আগে সেখানকার মানুষদের বুঝতে হয়, তাদের জীবনের বাস্তবতা জানতে হয়। খোয়াইয়ের আসল ছবিটা কি, ভোটারদের মনে কি চলছে? দেখুন, খোয়াইয়ের পরিচয়টা কিন্তু বেশ জটিল। এখানে দুটো বড় ভাষাগোষ্ঠীর বাস। একদিকে প্রায় ৫১% বাঙালি আর অন্যদিকে প্রায় ৪০% মানুষ কথা বলেন ককবরকে। এই যে দুটো ভিন্ন সংস্কৃতি, এটাই কিন্তু এখানকার রাজনীতির সমীকরণটাকে খুব ইন্টারেস্টিং করে তুলেছে। কিন্তু ভাষা বা সংস্কৃতি ছাপিয়েও সাধারণ মানুষের জীবনে কিছু মৌলিক সমস্যা আছে, যেগুলোই ভোটের সময় সবচেয়ে বড় হয়ে ওঠে। যেমন ধরুন, দিনের পর দিন পাওয়ার কাট, ভাঙাচোরা রাস্তা, ভালো হাসপাতাল বা স্কুলের অভাব। আর সবচেয়ে বড় সমস্যা হলো যুবকদের হাতে কাজ নেই, যা আছে তাতে মজুরি খুবই কম। এই বিষয়গুলোই মানুষের রায়কে প্রভাবিত করে। এই প্রেক্ষাপটটা মাথায় রেখে চলুন এবার আমরা সরাসরি চলে যাই ২০২৩ সালের ভোটের ফলাফলে। যা দেখলে বোঝা যাবে লড়াইটা ঠিক কতটা রুদ্ধশ্বাস ছিল। একবার ভাবুন, প্রায় ৯৪%, ৯৩.৯% ভোটার তাদের রায় দিয়েছেন। এর মানেটা কি? এর মানে হল খোয়াইয়ের মানুষ নিজেদের ভবিষ্যৎ নিয়ে শুধু চিন্তিত নন, তারা সক্রিয়ভাবে অংশ নিতে চান। গণতন্ত্রের এর চেয়ে বড় উদযাপন আর কি হতে পারে? আর ভোটের ফলাফল দেখুন, পুরো নির্বাচনী এলাকাটা যেন ঠিক মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে। একদিকে সিপিআইএম পেয়েছে ৪৯.৭৩% ভোট, আর ঠিক তার পাশেই বিজেপির ঝুলিতে গেছে ৪৭.১%। মানে একেবারে কাঁটায় কাঁটায় টক্কর। মাত্র ২.৬৩%, এইটুকুই ছিল জয়ের ব্যবধান। রাজনীতির ময়দানে একেই বলে রেজার্স এজ বা খুরের ধারের মতো পরিস্থিতি। সামান্য কিছু ভোট এদিক ওদিক হলেই কিন্তু ফলাফলটা পুরো উল্টে যেতে পারত। শতাংশের হিসেবটা তো শুনলাম, এবার যদি আসল ভোটের সংখ্যাটা দেখি, জয় পরাজয়ের মধ্যে ফারাক ছিল মাত্র ১০৪০টা ভোট। হ্যাঁ, মাত্র ১০৪০টা ভোটেই ঠিক করে দিয়েছে খোয়াইয়ের ভাগ্য। এই যে এক একটি ভোটের এমন গুরুত্ব, এটা আমাদের সংবিধানের মূল ভাবনার কথাই মনে করিয়ে দেয়। প্রতিটি নাগরিকের মর্যাদা এবং তাদের মতপ্রকাশের অধিকার সুরক্ষিত করা, এটাই তো গণতন্ত্রের ভিত্তি। কিন্তু প্রশ্ন হল, পরিস্থিতিটা এমন হাড্ডাহাড্ডি হলো কি করে? একদিনে তো এটা হয়নি, এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক এই পরিবর্তনের ধারাটা কিভাবে তৈরি হলো। একসময় খোয়াই ছিল সিপিআইএমের একটা শক্ত ঘাঁটি। ২০১৩ সালে দেখুন, তাদের ভোট ছিল প্রায় ৬১%। সেখান থেকে ২০১৮-তে সেটা নেমে এলো প্রায় ৫২%। আর ২০২৩-এ এসে সেই সংখ্যাটা ৫০%-এর গণ্ডিও পেরোতে পারল না। মানে একটা দীর্ঘদিনের দুর্গে ধীরে ধীরে ফাটল ধরছিল। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যদি একটা দলের ভোট কমতে থাকে, তাহলে সেই ভোটগুলো যাচ্ছে কোথায়? ভোটাররা মুখ ফেরালে তারা নতুন কোনো বিকল্প খুঁজছেন। সেই বিকল্পটা কে ছিল? আর এখানেই রাজনীতির খেলাটা বদলে গেল। দেখা যাচ্ছে যে ভোটগুলো আগে ভারতীয় জাতীয় কংগ্রেস পেত, সেই ভোট ব্যাংকটা প্রায় পুরোটাই চলে গেল বিজেপির দিকে। ফলে লড়াইটা আর বহুমাত্রিক রইল না, হয়ে গেল সরাসরি সিপিআইএম বনাম বিজেপি। ভোটের এই ওঠানামার পেছনে তো বাইরের অনেক কারণ থাকে, কিন্তু দলের ভেতরের অবস্থাটা কেমন ছিল? চলুন এবার আমরা সিপিআইএমের সাংগঠনিক দিকটা একটু ব্যবচ্ছেদ করে দেখি। প্রত্যেক সংগঠনেরই কিছু শক্তি আর কিছু দুর্বলতা থাকে। সিপিআইএমের সবচেয়ে বড় শক্তি ছিল তার নিচুতলার ক্যাডার নেটওয়ার্ক, কিন্তু অন্যদিকে দুর্বলতাগুলো চোখে পড়ার মতো। যেমন গত ৩ বছরে সদস্য সংখ্যা কমেছে প্রায় ২২%। আর উদ্বেগের বিষয় হল, তরুণ প্রজন্মের মধ্যে দলের তেমন কোনো প্রভাব তৈরি হচ্ছে না। শুধু দলের ভেতরের সমস্যা নয়, বাইরের চাপও ছিল প্রচণ্ড। রাজ্যে তখন বিজেপির নেতৃত্বে একটা শক্তিশালী জোট সরকার, তার ওপর বেকারত্ব আর জিনিসপত্রের দাম বাড়ার মতো অর্থনৈতিক চাপ তো ছিলই। এই রকম একটা জটিল পরিস্থিতিতে মানুষের প্রতিটা সমস্যার কথা শোনা এবং তাদের মর্যাদাকে সম্মান দেওয়াটা আরও বেশি জরুরি হয়ে পড়ে। শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্যই তো হল মানুষের জীবনকে সহজ করা।
এতক্ষণ আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, ডেটা বিশ্লেষণ করলাম, কারণগুলো বোঝার চেষ্টা করলাম, কিন্তু শুধু বিশ্লেষণ করলেই তো হবে না, এর থেকে সমাধানের পথটাও বের করতে হবে। চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা রাজনৈতিক সমস্যা নয়, এটা একটা শাসনের সমস্যা। মানে জেতার জন্য শুধু রাজনৈতিক চাল চাললে হবে না, জিততে হলে মানুষের সমস্যাগুলো সমাধান করতে হবে। সুশাসনই হল আসল চাবিকাঠি। আর সেই সুশাসনের একটা পরিষ্কার রোডম্যাপও এখানে দেওয়া হয়েছে। একটা ৯০ দিনের উইন ব্যাক স্ট্র্যাটেজি, এর ৪টে ধাপ। প্রথমত, মানুষের কাছে ফিরে যাওয়া, তাদের কথা শোনা। দ্বিতীয়ত, বিদ্যুৎ, স্বাস্থ্য, চাকরির মতো আসল সমস্যাগুলো নিয়ে প্রচার করা। তৃতীয়ত, প্রার্থীকে সব সময় মানুষের মাঝে থাকতে হবে। আর সবশেষে, ভোটের দিন ভোটারদের বুথ পর্যন্ত নিয়ে আসা। খুবই বাস্তবসম্মত একটা পরিকল্পনা। তাহলে শেষ পর্যন্ত আমরা একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি। খোয়াইয়ের মতো একটা জায়গা, যেখানে সমাজটা প্রায় সমান দুভাগে বিভক্ত, সেখানে কি শুধুমাত্র স্থানীয় সমস্যা সমাধানের উপর জোর দিলেই দীর্ঘস্থায়ী জনসমর্থন পাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের ভবিষ্যতের রাজনীতির পথই দেখিয়ে দেবে।